গল্পের শুরু হয় থাইল্যান্ডের মার্শাল টেম্পল থেকে, যেখানে আমরা টংপো নামের এক ফাইটারকে দেখতে পাই। টংপো এতটাই শক্তিশালী ছিল যে মাত্র কয়েকটা আঘাতেই সে পাথরের মূর্তিকে ভেঙে ফেলতে পারত। এমনকি কেউ যদি তাকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করত, টংপো তাকে রিংয়ের ভেতরে নিয়ে খুব নির্মমভাবে মেরে ফেলত। তার এই অদ্ভুত শক্তি দেখতে পেয়ে মানুষ হাতে তালি দিত এবং সবাই মেনে নিয়েছিল যে পুরো থাইল্যান্ডে টংপোর চেয়ে শক্তিশালী আর কেউ নেই এবং কেউ তাকে কখনোই হারাতে পারবে না। পুলিশ অনেকবার টংপোকে তার এই নির্মম ফাইটার হত্যাকাণ্ডের জন্য গ্রেফতার করতে চেয়েছিল, কিন্তু সে প্রত্যেকবার আইনকে ফাঁকি দিয়ে পালিয়ে যেত। এরপর আমরা থাইল্যান্ডের পাহাড়ের মাঝখান দিয়ে এক প্রাচীন মার্শাল আর্ট টেম্পলকে দেখতে পাই, যেখানে শুধুমাত্র সবচেয়ে শক্তিশালী ফাইটারদের মার্শাল আর্ট শেখার সুযোগ দেওয়া হতো। এখানে আমরা কাট নামের একজন লোককে দেখতে পাই, যে কিনা থাইল্যান্ডে মার্শাল আর্ট শেখার জন্য এসেছিল। সে এখানে এসে মহান ফাইটার টংপোকে খুঁজছিল এবং সে শুধু তার থেকে মার্শাল আর্ট শিখতে চাইতো। কাটের জন্য টংপোর কাছে পৌঁছানোই ছিল সব থেকে বড় চ্যালেঞ্জিং বিষয়। তাকে দেখতে পাওয়ার আগে কাটকে লড়তে হয় টংপোর স্টুডেন্ট ক্যাবির সাথে। এখানে কেবি মাতাল অবস্থায় ছিল, কিন্তু তার শক্তি ছিল সাধারণ কোনো যোদ্ধার তুলনায় অনেক বেশি। এরপর মুহূর্তের মধ্যে সে কার্টের উপর খুব জোরে একটা আঘাত করে, যেটা দেখতে পেয়ে কার্ট বুঝে যায় যে সে সঠিক জায়গায় এসেছে। কিন্তু এটা ছিল কার্টের জন্য কেবলমাত্র শুরু। কিন্তু তারপরে তাকে লড়তে হবে স্ট্রোমের সাথে, যে তার তেজ আর মারাত্মক কিকের জন্য বিখ্যাত ছিল। কোনো মতে কার্ট তাদের দুজনকে সামলায় এবং সে প্রমাণ করে যে সে দুর্বল নয়। তার এই সাহস দেখতে পেয়ে তাকে টেম্পলের ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়, কিন্তু টংপো ট্রেনিং পাওয়ার জন্য তাকে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। 3 দিনের কঠোর পরিশ্রম আর কঠিন প্র্যাকটিসের পর অবশেষে টংপো তার সামনে আসে। সে ছিল এক বিশাল দেহী এবং শক্তিশালী যোদ্ধা, যার উপস্থিতি কাউকে ভয় দেখানোর জন্য যথেষ্ট ছিল। নিজের শক্তি দেখানোর জন্য সে মাত্র 2 আঘাতেই পাথরের মূর্তিকে ভেঙে ফেলে। এটা দেখতে পেয়ে কাট বুঝে যায় যে তার শক্তি সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি। এরপরেই শুরু হয় তাদের আসল লড়াই। সব স্টুডেন্ট নিজেদের শক্তি আর দক্ষতা দেখাতে শুরু করে। সবাই প্রাণপণে লড়তে থাকে, কারণ টংপোর স্টুডেন্ট হওয়ার সুযোগ সবাই খুবই কমই পেত। কিন্তু কার্টের মাথায় চলছিল অন্য কিছু। রাতের অন্ধকারে যখন অন্য ফাইটাররা তাদের ঘরে ঘুমাচ্ছিল, তখন কার্ট আস্তে আস্তে টেম্পলের ভেতরে এগোতে লাগলো। তার হাতে ছিল অস্ত্র আর চোখে চলছিল প্রতিশোধের আগুন। আসলে সে এখানে শেখার জন্য নয়, বরং টংপোর সাথে তার পুরনো হিসাব মেটাতে এসেছে। কিছুক্ষণের মধ্যেই সে টংপোর রুমে পৌঁছে যায়, কিন্তু ভেতরে পা রাখতেই সে বুঝে যায় কিছু একটা গড়বড়ে আছে। এখানে টংপো জেগেছিল। সে না দেখতে পেয়ে কার্টের উপস্থিতি টের পেয়ে যায়। সে তার কণ্ঠ ভারী করে বলে, তুমি কি এরিকের ভাই, যাকে আমি গত টুর্নামেন্টে হারিয়েছিলাম? এটা শুনে কার্টের রাগের সীমা ছাড়িয়ে যায়। সে না ভেবেই টংপোর উপর আক্রমণ করতে শুরু করে দেয়, কিন্তু এক ঝটকায় টংপো কার্টকে মাটিতে ফেলে দেয়। তার প্রথম আঘাত এতটাই ভয়ঙ্কর ছিল যে কার্টের শরীর কেঁপে ওঠে, আর দ্বিতীয় আঘাতে সে সম্পূর্ণই বেহুশ হয়ে যায়। এরপরে আমাদেরকে দেখানো হয় কেন কার্ট টংপোকে মারতে চেয়েছিল। আসলে কার্ট এবং তার বড় ভাই এরিক আমেরিকায় ক্যারাটে এবং মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপে অংশ নিত। কার্ট তখনও ট্রেনিং করছিল এবং সে সব সময় তার ভাইকে দেখে ইন্সপায়ার হতো, আর সব সময় সে তার ভাইয়ের মতো হতে চাইতো। কিছুদিনের মধ্যেই এরিক ওয়ার্ল্ড ক্যারাটে চ্যাম্পিয়নশিপ জিতে যায়, কিন্তু জেতার পরে সে সব সময় খুশি ছিল। সে সব সময় নতুন চ্যালেঞ্জ এবং নতুন প্রতিযোগীর খোঁজ করত। একদিন একটা ম্যাচ শেষ হওয়ার পর মার্শা নামের এক মহিলা এরিকের কাছে আসে। সে এরিককেই জেতার জন্য ওয়েলকাম জানায় এবং সে তাকে বলে যে তুমি সত্যি সত্যি খুব শক্তিশালী একজন ফাইটার। মার্শা বলে যদি এরিক তার শক্তি সঠিক জায়গায় ব্যবহার করতে পারে, তাহলে সে ভবিষ্যতে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবে। মার্শা চাইতো এরিক থাইল্যান্ডে মোটি থাই ফাইটিং এ অংশগ্রহণ করুক। সে তাকে $1,00,000 অ্যাডভান্স দিয়ে বলে, এটা কোনো সাধারণ ফাইট না, এখানে কোনো নিয়ম কানুন নেই আর কোনো রেফারিও থাকবে না। এই খেলায় যে বেঁচে থাকবে সেই হবে বিজয়ী। কার্ট এই অফার একদমই পছন্দ করে না। সে তার ভাইকে এই টাকা ফিরিয়ে দিতে বলে। কার্ট জানতো রোজগার না থাকলে এরিকের জীবনও ঝুঁকিতে পড়তে পারে, কিন্তু এরিক এটাকে একটা গোল্ডেন চান্স মনে করে। সে ছোটবেলা থেকে দারিদ্র্যের মধ্য দিয়ে বড় হয়েছে এবং সে এখন অনেক বেশি টাকা এবং বিখ্যাত হতে চায়। আর এটা নিয়ে 2 ভাইয়ের মধ্যে বড় একটা ঝগড়া হয়, কিন্তু এরিক কারো কথা শোনে না। এরপর সে একাই থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়।
কয়েক সপ্তাহ পর কার্টের কাছে একটা ইনভাইটেশন আসে। এরিক তাকে জানায় যে শীঘ্রই থাইল্যান্ডের সবচেয়ে বড় ফাইটারের সাথে তার ফাইট হতে যাচ্ছে এবং সে চায় কার্ট এখানে এসে তার ফাইটটা দেখুক। এই চিঠি দেখতে পেয়ে কার্ট সঙ্গে সঙ্গে থাইল্যান্ডে রওনা দেয়। এরপর যখন কার্ট ফাইটে পৌঁছে যায় তখন সে দেখতে পায় এটা কোনো স্টেডিয়াম না, বরং এটা নোংরা এবং বিপজ্জনক গলির ভেতরে একটা আন্ডারগ্রাউন্ড ফাইট ক্লাব। এখানে কোনো সেফটি এবং প্রোটোকল নেই, এমনকি এখানে কোনো নিয়ম কানুনও নেই। আর এই ফাইট ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না কেউ মারা যায়। যাই হোক, এরপরে ফাইট শুরু হয়ে যায়। এরিক তার সমস্ত শক্তি দিয়ে লড়াই করতে শুরু করে, কিন্তু দ্রুতই কার্ট বুঝে যায় যে তার ভাই টম্পোর সামনে টিকবে না। 2 রাউন্ডের পরেও টম্পোর বডি থেকে এক ফোঁটাও ঘাম ঝরে না। আর এদিকে এরিক প্রচন্ড ক্লান্ত হয়ে যায়, তার শরীরে কোনো শক্তি নেই। হঠাৎই পুলিশের সাইরেন বাজতে শুরু করে। পুলিশ এখানে এই ইল্লিগ্যাল ম্যাচটি বন্ধ করতে এসেছিল। সবাই দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু পালানোর আগেই টম্পো নিজের কাজ শেষ করে ফেলে। সে এরিককে এত জোরে আঘাত করে যে এক ঝটকায় তার মৃত্যু হয়ে যায়। যখন কার্ট নিজের ভাইকে তুলতে রিংয়ে পৌঁছায় ততক্ষণে সবকিছু শেষ হয়ে গিয়েছিল। তার ভাই না ফেরার দেশে চলে গিয়েছিল, কিন্তু সেখানে থাকা ভিড়ের মধ্যে কারো কোনো অনুভূতি নেই। এরিকের মৃত্যুর জন্য তারা দুঃখ পাওয়ার বদলে তারা টম্পুকে পৃথিবীর সেরা ফাইটার বলে প্রশংসা করে। সেই রাতে পুলিশ স্টেশনে অফিসার লুই এরিকের মার্ডারের ইনভেস্টিগেশন করছিল। সে টম্পুকে অ্যারেস্ট করার জন্য তার বসকে ওয়ারেন্ট ইস্যু করতে বলে, কিন্তু তার বস জোশা তাকে থামিয়ে দেয় এবং বলে যা কিছু ঘটেছে সেটা শুধু তুমি আর আমি দেখেছি। যদি কোনো উইকনেস না থাকে তাহলে আমরা কিছুই করতে পারবো না। মানে স্পষ্ট এরিকের মৃত্যুর কোনো কেস হবে না এবং সে কোনো ন্যায় বিচারও পাবে না। ঠিক তখনই মার্শা পুলিশ স্টেশনে চলে আসে। তার মুখে না ছিল দুঃখ, না ছিল অনুতাপ। সে কার্টকে বলে যে তোমার ভাই যদি সত্যিই ভালো ফাইটার হতো তাহলে সে রিংয়ে এভাবে মারা যেত না। এই কথা শুনে কার্ট প্রচন্ড রেগে যায় এবং সে মার্শার গলা চেপে ধরে, কিন্তু পুলিশ এসে তাকে থামিয়ে দেয়। এখন কার্ট বোঝায় যে এখানে সবকিছু মার্শার নির্দেশেই চলছে। এরপর কার্ট তার বাইরের পুরনো ট্রেইনার মাইকেলের কাছে যায়। মাইকেল বহু বছর ধরে টাইটারদের ট্রেন করছিলেন এবং কার্টের ভাই এরিকও তার স্টুডেন্ট ছিল। কার্টকে তার ভাই থাইল্যান্ডে এই কয় মাসে যে কয় টাকা উপার্জন করেছিল সেটা দেওয়ার জন্য ডাকা হয়েছিল। কার্টের শোকে ভেঙে পড়া দেখে মাইকেল তাকে বলে যে এই পরিণতির জন্য তোমার ভাই নিজেই দায়ী। এরিক তার প্রশিক্ষণ এখনো শেষ করেনি, তাই সে টংপুর সামনে টিকে থাকতে পারেনি। এরপর কোনো কিছু বুঝে ওঠার আগেই পুলিশ তাকে এয়ারপোর্টের দিকে নিয়ে যেতে থাকে, কারণ তারা চায় কার্ট আমেরিকায় ফিরে যাক এবং তার ভাইয়ের মৃত্যু ভুলে যাক। কিন্তু কার্টের ভাবনা ছিল ভিন্ন। সে যে কোনো ভাবে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। সে খুব চতুরতার সাথে পুলিশকে ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর গল্প আবারও প্রেজেন্টে ফিরে আসে। মাসের পর মাস প্ল্যানিং করার পর সে টম্পুর উপর আক্রমণ করেছিল, কিন্তু টম্পো তার চেষ্টা নষ্ট করে দেয়। টম্পো চাইলেই তখন কার্টকে মেরে ফেলতে পারত, কিন্তু সে নিজের হাত নোংরা না করার সিদ্ধান্ত নেয় এবং পুলিশকে তার একটা ব্যবস্থা করতে বলে। যখন পুলিশ তাকে অ্যারেস্ট করতে আসে ঠিক তখনই অফিসার লুই সেখানে পৌঁছে যায় এবং সে তাকে বাঁচিয়ে নেয়। লুইয়ের এই কেসে আগ্রহ ছিল না আগে থেকেই, কিন্তু কিছু দূরে যেতে হঠাৎ করে তাদের রাস্তা আটকে দেওয়া হয়। এতে করে লুইয়ের সন্দেহ আরো বেশি বেড়ে যায় এবং ঠিক তখনই চারদিক থেকে অস্ত্রধারী লোকজন তাদেরকে ঘিরে ধরে। এই লোকগুলো মূলত টংপুরি ছিল এবং তারা কার্টকে মেরে ফেলার জন্য এসেছিল, কিন্তু কার্ট কোনো সাধারণ মানুষ ছিল না। সে তার বুদ্ধির সাহায্যে নিজেকে রক্ষা করে সেখান থেকে পালাতে সক্ষম হয়। এখন লুই কার্টকে মাইকেলের কাছে নিয়ে যায়। মাইকেল সিদ্ধান্ত নেয় সে তাকে লুকিয়ে রাখবে, যাতে করে সে এখানে নিরাপদে থাকে এবং এই দেশ থেকে বেরোনোর রাস্তা খুঁজতে থাকে। কিন্তু কার্টের মাথায় তখনও একটা জিনিস ঘুরছিল। সে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চাইছিল। সে মাইকেলকে রিকোয়েস্ট করে যেন তাকে ট্রেনিং দেয়, যাতে করে সে টম্পুকে হারাতে পারে। মাইকেল প্রথমে কার্টের শক্তি আর ক্ষমতা পরীক্ষা করে। সে দ্রুতই বুঝে যায় যে কার্ট যদি এই অবস্থায় লড়ে তাহলেও সে তার ভাইয়ের মতো মারা যাবে, কিন্তু কার্ট হাল ছাড়ার পাত্র ছিল না। সে প্রতিটি আঘাতই সহ্য করত এবং প্রত্যেকটি যন্ত্রণা সে মেনে নিত। অবশেষে মাইকেল তাকে ট্রেনিং দিতে রাজি হয়। এখন তার মনে একটাই আশা, মাইকেল যেন তাকে মহান মোটি থাই কিক শিখিয়ে দিতে পারে, যার মাধ্যমে সে টম্পুকে হারাতে পারে। পরের দিন ভোর থেকেই কার্টের ট্রেনিং শুরু হয়। কিছুদিনের মধ্যে সে টের পায় একজন মহান মোটি থাই ফাইটার হওয়া মোটেও সহজ নয়। মাইকেল তাকে এক মুহূর্তের জন্য বিশ্রাম নিতে দেয় না।
সে তাকে দিনরাত কঠোর পরিশ্রম করতে বলে। সে তাকে রানিং এবং কিক ব্যালেন্সের উপর ট্রেনিং চালাতে থাকে। এভাবে কয়েক সপ্তাহ কেটে যায়। ধীরে ধীরে কার্ড শক্তিশালী এবং তেজি একজন ফাইটার হয়ে ওঠে। একদিন প্রথমবারের মতো সে মাইকেলের উপর সফলভাবে কিছু আঘাত করতে পারে। এতে করেই বোঝা যায় সে খুব দ্রুতই টম্পুর সাথে ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যাবে। এরপর মাইকেল কার্ডকে একটি ফাইট ক্লাবে নিয়ে যায়। যাওয়ার আগে মাইকেল তাকে বলেছিল যে শুধুমাত্র তোমার অন্যদের ফাইট দেখতে হবে, কিন্তু সেটা ছিল মিথ্যা কথা। তারা পৌঁছানোর সঙ্গে সঙ্গে ঘোষণাকারী কার্ডের নাম লড়াইয়ের জন্য ডাকতে থাকে। কার্ড হতবাক হয়ে মাইকেলকে জিজ্ঞাসা করে যে আপনি এমনটা কেন করলেন। মাইকেল হেসে বলে ওঠে যে স্ট্রিট ফাইট কখন শুরু হয়ে যাবে বলা যায় না, তাই তোমাকে রিয়েল স্ট্রিট ফাইট শিখতে হবে আর নিজেকে সব সময় প্রস্তুত রাখতে হবে। সে তাকে আরো বলে যে তুমি আজকে যে টাকা জিতবে সেই টাকা দিয়ে আমার ট্রেনিং এর ফি দিবে। এখন কার্ডের সামনে আর কোনো পথ খোলা ছিল না, তাই তাকে রিংয়ের মধ্যে নামতে হয়। কার্ডের প্রতিপক্ষ ছিল এক বিশাল দেহের শক্তিশালী এবং অভিজ্ঞ ফাইটার। কার্ড তার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করে, কিন্তু প্রতিপক্ষ তার সমস্ত আঘাত সহ্য করে যায়। কার্ডের প্রতিটি কিক এবং তার প্রতিটি পাঞ্চ ওই ফাইটারের উপর কোনো প্রভাবই ফেলে না। এটা দেখতে পেয়ে মাইকেল বুঝে যায় যে কার্ড এখনো প্রস্তুত নয়। অবশেষে মাইকেল বাধ্য হয়ে ফাইট থামিয়ে দেয় আর কার্ডকে এই নির্মম হারটিকে মেনে নিতে হয়। তবে সে গুরুতর আহত হওয়ার থেকে বেঁচে যায়। যদিও এই ফাইটে মাইকেল তার সমস্ত টাকা হারিয়ে ফেলে এবং কার্ড একটা বিশাল শিক্ষা পায়। সে এখনো টম্পুর সাথে লড়াই করার জন্য শক্তিশালী ছিল না। পরের দিন সকালে টম্পুর স্টুডেন্ট ক্যাবি হঠাৎ করে মাইকেলের বাড়িতে পৌঁছে যায়। আসলে টম্পু ক্যাবিকে খুবই বিরক্তিকর মনে করত, তাই সে তাকে টেম্পল থেকে বের করে দিয়েছিল। এদিকে ক্যাবির কোনো থাকার জায়গা ছিল না। সে কার্ডের থেকে আশা করছিল যে সে মাইকেলকে তাকে আশ্রয় দিতে রাজি করাবে। কার্ডের তখন সাহায্যের প্রয়োজন ছিল এবং একজন ভালো সাপোর্টিং পার্টনার তার জন্য লাভজনকও হতে পারত। মাইকেল এই বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পারে এবং ক্যাবিকে তার নিজের সঙ্গে রাখার সিদ্ধান্ত নেয়। দুজন একসাথে ট্রেনিং করতে থাকে এবং তাদের উদ্দেশ্য একটাই, তারা টম্পুর সবচেয়ে শক্তিশালী হওয়ার অহংকারটা ভেঙে দিবে। মাইকেল কার্ডকে মুঠিতে স্পেশাল টেকনিক শেখাতে থাকে। সবচেয়ে কঠিন ট্রেনিং ছিল দিনরাত নারকেল ভাঙা। শুরুর দিকে কার্টের হাতে ব্যথার ফোসকা পড়ে যায়, কিন্তু এতে করেও সে হার মানে না। সে তার প্র্যাকটিস চালিয়ে যায় যতক্ষণ পর্যন্ত না সকল নারকেল ভাঙতে পারে। এখন কার্ট নিজেকে প্রস্তুত বলে মনে করে। সে মনে করে এখন সে টম্পোর থেকে প্রতিশোধ নিতে পারবে। মাইকেল নিষেধ করা সত্ত্বেও কার্ড মাঝরাতে টম্পোর টেম্পলে পৌঁছে যায়। সে সেখানে টম্পোকে চ্যালেঞ্জ জানাতে এসেছে। সেখানে তার মুখোমুখি হয় স্ট্রোম, যে আগে কার্ডের জন্য হুমকি ছিল, কিন্তু এখন কার্ড অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছে। স্ট্রোমকে হারাতে তার বেশি সময় লাগে না। তারপর টম্পোর সবচেয়ে ভয়ঙ্কর স্টুডেন্টদেরকেও সে হারিয়ে দেয়। এখন টম্পোয়ের হাতে কোনো উপায় ছিল না। সে কার্টের চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে, তবে একটা শর্ত ছিল, ফাইট হবে আন্ডারগ্রাউন্ড স্টেডিয়ামে। সেখানে কার্ড হারলে বা মরে গেলে টম্পো মোটা টাকা কামাতে পারবে। এদিকে লুই সেই টেম্পলে একটা সিক্রেট মাইক লুকিয়ে রেখেছিল এবং যার মাধ্যমে সে পুরো প্ল্যানটি জেনে যায়। সে জানতে পারে যে মার্শা এই ফাইটটি অর্গানাইজ করবে এবং তাকে হাতে নাতে ধরার জন্য একটা দারুণ সুযোগও। লুই তখন মার্শাকে গ্রেফতার করার জন্য প্ল্যানিং তৈরি করে, কিন্তু মার্শা আগে থেকেই তার ফাঁদ পেতে রেখেছিল। তার বস আসলে মার্শার হয়ে কাজ করত। সে লুইকে ভুল লোকেশন দিয়ে দেয়। যখনই লুই সেখানে পৌঁছায় তখন অন্য লোকেরা তার উপর আক্রমণ করে। কোনো মতে লুই এবং তার সঙ্গীরা সেখান থেকে পালিয়ে বের হতে সক্ষম হয়, কিন্তু এখন সে বুঝে যায় পুলিশ ডিপার্টমেন্টে কয়েকজন বিশ্বাসঘাতক রয়েছে এবং সে কাউকেই বিশ্বাস করতে পারছে না। আর কার্ডের জীবনও বিপদে ছিল। লুই সিদ্ধান্ত নেয় কার্ডকে এই ফাইটে যেতে না দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই, তাই সে কার্টের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে। কার্ড তখন পুলিশ স্টেশনে বন্দী ছিল। তখন জেস তাকে জানায় যে টম্পো তার বিরুদ্ধে সব অভিযোগ তুলে নিয়েছে। এখন কার্ডকে আটকে রাখার কোনো কারণ নেই, কিন্তু লুই জানতো কার্ডকে ছেড়ে দেওয়া হবে তার জন্য বড় ভুল। সে বলে যে সে এখন কার্ডের ফ্রেন্ড কেভির ইনভেস্টিগেশন করছে এবং আইন তাকে কোনো সন্দেহভাজনকে 24 ঘন্টা পর্যন্ত হেফাজতে রাখার অনুমতি দেয়। এটা নিয়ে জেস আর লুইয়ের মধ্যে তর্ক শুরু হয়, কিন্তু কার্ড আর মাইকেল এই সুযোগটা হাতছাড়া করে না। তারা গার্ডকে ধোঁকা দিয়ে নিজেদেরকে সেখান থেকে বের করে ফেলে। ওদিকে মার্শা নিজের চাল চালিয়ে যায়। সে তার লোকদেরকে পাঠায় যেন তারা কার্ডকে খুঁজে এনে দেয়, কিন্তু তাদের খোঁজার আগে
আগে কার্ড সময় মতো ফাইটে পৌঁছে যায়। সে ঠিক করে ফেলেছিল সে তার ভাইয়ের খুনের প্রতিশোধ নেবেই। যখন কার্ড তার সামনে আসে তখন টম্পু তাকে হুমকি দেয়। সে বলে তুমি তোমার ভাইয়ের মতোই মরবে, কিন্তু তার আগে সে তাকে কাপুরুষ হওয়ার অনুভূতি করাবে, কারণ কার্ড তাকে মারার জন্য অস্ত্র ব্যবহার করেছিল। প্রথম রাউন্ডে শুধুমাত্র তাদের মধ্যে হাতাহাতি হয়, কিন্তু ম্যাচ যত এগোয় ততই অস্ত্রের ব্যবহার শুরু হয়। কার্ড শুরুতে পুরো কনফিডেন্স ছিল, কিন্তু যখন সে টম্পোর উপর আক্রমণ করে সে বুঝতে পারে প্রতিটা আঘাতই টম্পোর কাছে কেবল হালকা চাপের মতো। টম্পো তার প্রতিটা কিক হাত দিয়ে আটকে দেয় এবং কার্ডের শরীর থেকে রক্ত পড়তে থাকে। চাইলে সে তাকে মুহূর্তের মধ্যেই মেরে ফেলতে পারত, কিন্তু সে জানতো কার্ডকে আরো বেশি কষ্ট দিলে সে বেশি টাকা উপার্জন করতে পারবে। দ্বিতীয় রাউন্ডে তাদের হাতের সঙ্গে কাচের টুকরা আটকে দেওয়া হয়, যা এই লড়াইকে আরো বেশি ভয়ানক করে তোলে। কার্ড প্রথমে অনেক বেশি মার খায় এবং তার চেহারা রক্তে ভিজে যায়, কিন্তু তারপরেও সে হার মানে না। কোনোভাবে সে টম্পের বুকে আঘাত করতে সক্ষম হয়। এই আঘাত তাকে আরো বেশি হিংস্র করে তোলে এবং সে কার্ডকে নির্মমভাবে পেটাতে থাকে। সে কার্ডকে প্রায় মেরেই ফেলতো, কিন্তু মার্শা তাকে ইশারা করে বলে যে এতে তাদের ক্ষতি হবে, কারণ এত তাড়াতাড়ি সে মারা গেলে তারা টাকা কম পাবে। সুতরাং টম্পো কিছুটা আক্রমণ থামায়। তৃতীয় রাউন্ডে তাদের হাতে তলোয়ার দেওয়া হয় এবং লড়াই আরো বেশি ভয়ানক হয়ে ওঠে। টম্পো কার্ডকে ঠিক সেইভাবে চেপে ধরে যেভাবে তার ভাইকে চেপে ধরেছিল। ঠিক তখনই মার্শা ইশারা করে যে সবাই তাদের বেড লাগিয়ে দিয়েছে, এখন সময় এসেছে কার্ডকে তার ভাইয়ের কাছে পাঠিয়ে দাও। এমন সময় পুলিশেরা দরজা ভেঙে ঢুকে পড়ে এবং লুই মার্শাকে গ্রেফতার করে, কিন্তু ধরা পড়ার পরেও মার্শার মুখে কোনো ভয় নেই, কারণ সে জানতো খুব তাড়াতাড়ি সে ছাড়া পেয়ে যাবে। লুই তখন ফাইট বন্ধ করার আদেশ দেয়, কিন্তু কার্ড অনুরোধ করে ফাইট বন্ধ না করার। কিন্তু সে তাকে বলে এটাই আমার শেষ সুযোগ আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার। এটা শুনে লুই চুপচাপ সরে দাঁড়ায়। এরপর তাদের মধ্যে তৃতীয় রাউন্ড শুরু হয়। এবার লড়াই আরো বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। তাদের লড়াইয়ের জন্য দুটো তলোয়ার দেওয়া হয়। এর মানে হলো এই লড়াইয়ে শুধুমাত্র একজনই বেঁচে থাকবে। চারদিকে তলোয়ারের ঠোকাঠুকির শব্দ শোনা যায়। কার্ড তার পুরো শক্তি দিয়ে লড়েছিল, কিন্তু টম্পোয়ের আঘাত ছিল অত্যন্ত দ্রুত আর মারাত্মক। কিছুক্ষণ পরে টম্পো কার্ডকে ঠিক সেভাবে চেপে ধরে যেভাবে তার ভাইকে ধরেছিল। কার্ড এখন মৃত্যুর একদম কাছে পৌঁছে গিয়েছিল, কিন্তু ঠিক তখনই তার ভাইয়ের শেষ মুহূর্ত তার মনে পড়ে, আর মাইকেলের শেখানো টেকনিকও তার মনে পড়ে যায়। কার্ড একটা স্পেশাল মুভমেন্ট ব্যবহার করে টম্পোর থেকে নিজেকে মুক্ত করে। এরপর সে একটা মাস্টার কিক দিয়ে টম্পোর উপর আঘাত করে। এতে টম্পো গুরুতরভাবে আহত হয়, কিন্তু কার্ড থামার লোক নয়। সে একের পর এক আঘাত করতেই থাকে এবং সেই সঙ্গে টম্পো টলতে শুরু করে। টম্পো দেয়ালে গেঁথে থাকা তলোয়ার দিয়ে কার্ডকে মারতে চায়, কিন্তু এটাই ছিল তার জীবনের সবথেকে বড় ভুল। কার্ড তার পুরো শক্তি দিয়ে টম্পোর গলায় একটা ঘুষি মারে এবং সে তার আক্রমণ চালিয়ে যেতে থাকে যতক্ষণ পর্যন্ত টম্পোর ঘাড়ের শিরা ফেটে না যায়। কিছুক্ষণের মধ্যে এত বেশি রক্ত বের হয় যে টম্পো জ্ঞান হারিয়ে ফেলে এবং তার সেখানেই মৃত্যু হয়। কার্ডের প্রতিশোধের আগুন এবার শান্ত হয়ে গিয়েছে আর লড়াইটা এখানেই শেষ হয়ে যায়। এরপর কার্ড আর লুই একসাথে আমেরিকায় যাওয়ার সিদ্ধান্ত নেয়, যেখানে তারা নতুনভাবে জীবন শুরু করবে। এদিকে মাইকেলও একা ছিল না। সে তার জীবনের জমানো সমস্ত টাকা টম্পোর বিরুদ্ধে বাজি রেখেছিল, আর টম্পো হেরে যাওয়ায় সে তার জীবনে অনেক বেশি টাকা জিতে যায়। আর এভাবেই গল্পটা এখানেই সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমরা যদি এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করো তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।